আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর। অর্থ আর জ্বালানি তেলের সংকটে গ্রামাঞ্চলে লোডশেডিং করতে হচ্ছে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আপাতত বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই, সংসদে জানালো জনপ্রশাসন মন্ত্রী। সম্পদ বৃদ্ধিতে এমপিদের চেয়ে এগিয়ে উপজেলা চেয়ারম্যানরা, টিআইবির তথ্য। সংসদ সদস্য এবং মন্ত্রীদের ১৩০০ জন এখনো প্রার্থী। শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। দলের নির্দেশ অমান্যকারীদের শাস্তি পেতে হবে, আবারও বললেন ওবায়দুল কাদের। এবং ফিলিস্তিনে ইসরায়েলে আগ্রাসন ও গণহত্যা বন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্রলীগের পদযাত্রা ও বিক্ষোভ মিছিল, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। লোডশেডিং বন্ধ করে সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী বেশ কয়েকটি বন্ধ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। কোনো এলাকায় লোডশেডিং থাকবে না বলেও জানান তিনি। বলেন, অর্থ আর জ্বালানি তেল সংকটে গ্রামাঞ্চলে লোডশেডিং দিতে হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত কয়েকদিন তীব্র গরমে কষ্ট আরও বাড়িয়েছে লোডশেডিং। শহরাঞ্চলে কিছুটা কম হলেও গ্রামে ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকছে না। বিদ্যুৎ বিভাগ বলছে দেশে বিদ্যুতের চাহিদা 16,500 মেগাওয়াটের মতো। উৎপাদন হয়েছে রেকর্ড 16,477 মেগাওয়াট। মোট উৎপাদন ক্ষমতা 27,000 মেগাওয়াট। তারপরও কেন লোডশেডিং হচ্ছে তার ব্যাখ্যা দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড, আবার সর্বোচ্চ চাহিদাও আছে, সেটার মধ্যে তো একটা পার্থক্য আছে। কারণ এবার আপনারা দেখেছেন যে বিগত 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। সেই তাপমাত্রার জন্য তো আমরা কেউ প্রস্তুত ছিলাম না, বাট আমাদের জেনারেশনে আমরা যতটুকু প্রস্তুত ছিলাম সেই প্রস্তুত পর্যন্ত আমরা গিয়েছি। অর্থের সংস্থা এবং আমাদের তেলের সংস্থা, এই দুটা জিনিসকে সমন্বয় করতে হবে। সেটা করতে আমাদের যে সময়টুকু লেগেছে সেই সময়টুকু কিন্তু আমাদের বেশ কিছু জায়গায়, গ্রাম অঞ্চলে অনেক জায়গাতে আমাদের লোডশেড করতে হয়েছে। সারা দেশে শতভাগ বিদ্যুৎ দিয়ে লোডশেডিং এর ঘটনায় তীব্র সমালোচনা হয়েছে সংসদেও। গ্রামে গঞ্জে 24 ঘন্টার মধ্যে কোথাও 12 ঘন্টা, কোথাও 8 ঘন্টা, আমার এলাকায় 5 ঘন্টা বিদ্যুৎ থাকে। মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে বিষয়টি নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে কথা বলেন বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ দেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের। প্রধানমন্ত্রী তো এই মন্ত্রণালয়ের মন্ত্রী, উনি সবসময় কন্টিনিউ নির্দেশনা দিয়ে গেছেন যে লোডশেড করা যাবে না, সেখান থেকে লোডশেড মুক্ত রাখতে হবে। আমার মনে হয় না যে কোথাও লোডশেড করে আরেক জায়গায় দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে না। তবে আমি মনে করি আগের থেকে ভালো অবস্থায় আমরা এখন আছি। আজকে যদি দেখেন জিরো লোডশেড, আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসতেছে, আমাদের পাওয়ার প্ল্যান্ট গুলো আসতেছে। আরও কয়েকটি বন্ধ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আপাতত বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সরকারি চাকরিতে প্রবেশের বয়স 30 থেকে 35 বছর করা নীতিগত সিদ্ধান্তের বিষয় জানিয়ে তিনি বলেন, এটি নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা পর্যালোচনার সুযোগ রয়েছে। তিনি আরও জানান, শিক্ষামন্ত্রীর কাছ থেকে বয়স বৃদ্ধি সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে এই নিয়ে তিনি আলাপ আলোচনা করবেন বলেও সংসদকে অভিহিত করেন। 42,000 চাহিদার প্রেক্ষিতে এটি আমাদের নীতিগত সিদ্ধান্তের বিষয় এবং আমরা এ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আরো আলাপ আলোচনা করব। তবে আপাতত আমাদের এ ধরনের বয়স বাড়ানো চাকরির ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত নাই। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরো আলোচনা পর্যালোচনা করে আমরা ভবিষ্যতে
শিগগিরই রাষ্ট্রপতি হাইকোর্টে নতুন বিচারপতিদের নিয়োগ দেবেন বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, উচ্চ আদালতে ১০০ জন বিচারপতির মধ্যে এখন আছে ৮৪ জন। অনেকে অবসরে এবং সুপ্রিম কোর্ট বিভাগে নিয়োগ পাওয়ায় ১৬ জন বিচারপতি হাইকোর্টে কমে গেছেন। ঢাকায় উত্তরাধিকার বা সাকসেশন মামলা পরিচালনায় আদালতের সংখ্যা বাড়ানো হবে বলেও সংসদকে জানান আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ না হয় একটা সাকসেশন কোর্টের যদি না হয় তাহলে অবশ্যই এই সরকার সিদ্ধান্ত নিবে যে এটা আরো বাড়ানো। হাইকোর্ট বিভাগে অন্তত পক্ষে বিচারপতি ছিলেন ১০০ জন, এখন নেমে এসছে ৮৪ জন। আমি যেটা এই সংসদকে বলতে পারি, মহামান্য রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে খুব শিগগিরই হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দিবেন। সম্পদ বৃদ্ধিতে গত ৫ বছরে সংসদ সদস্যদেরও পেছনে ফেলেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যানরা। উপজেলা নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ সময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতার অপব্যবহার করে অর্থ সম্পদ বাড়ানোর উদ্দেশ্যেই অনেকে রাজনীতিতে আসছেন। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ৮ মে থেকে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে নির্বাচনের আর অল্প কয়েকদিন বাকি থাকলেও এর মধ্যে প্রথম ধাপের নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানী ধানমন্ডিতে টিআইবির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারে নির্বাচনে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১১৭ জনই কোটিপতি। এই কোটিপতির হিসাবটি করেছি শুধুমাত্র অস্থাবর সম্পদের ভিত্তিতে। ভিতরে কি কি আছে? শেয়ার, সঞ্চয়, ব্যাংকে টাকা, নগদ টাকা, তারপরে স্বর্ণালংকার, তার হাতে বৈদেশিক মুদ্রা আছে কিনা। এ সময় জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবসায়িক প্রার্থীদের দাপট বাড়ছে জানিয়ে সংস্থাটি বলছে, চেয়ারম্যান প্রার্থীদের প্রায় ২২% ঋণগ্রস্ত। আর হলফনামায় গৃহিণী হিসেবে পরিচয় দেয়া নারী প্রার্থীদের ১৯%ই ব্যবসায়ী। প্রার্থীদের ১৭%ই বিভিন্ন মামলায় অভিযুক্ত। আর নির্বাচনে মন্ত্রী এমপি স্বজন রয়েছেন ১৩ জন প্রার্থী। কয়েক হাজার গুণ যাদের সম্পদ বেড়েছে বা আয় বেড়েছে, সেটা বৈধ সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এই বিষয়টি খতিয়ে দেখার জন্য বিরাট ধরনের রকেট সায়েন্সের প্রয়োজন নেই। হলফনামার মধ্যে তথ্য গোপন করা অপরাধ। যারা কম তথ্য দিয়েছেন তারা যেরকম অন্যায় করেছেন, একইভাবে যাদের তথ্য বিশাল, তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিশালভাবে সম্পদের বিকাশ হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এটা পরোক্ষযোগ্য একটা বিষয়। তবে নির্বাচনে অংশ নেয়া প্রায় ৯৩% প্রার্থী কোটি টাকার নিচে আয় দেখিয়েছেন বলে জানায় টিআইবি। এ সময় হলফনামায় প্রার্থীরা অনেক তথ্য গোপন করতে পারেন বলেও মনে করে সংস্থাটি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। বুধবার প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট নেওয়া হবে। শেষ দিনের প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিরামহীন প্রচারে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মিছিল, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ সহ জমজমাট প্রচারণা চলছে উপজেলাগুলোতে। নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশার কথা জানিয়েছেন ভোটাররা। এদিকে প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন প্রার্থীরা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথম ধাপের ভোট শেষে ২৩ ও ২৯ মে দ্বিতীয় ও তৃতীয় ধাপ এবং ৫ জুন হবে শেষ ধাপের ভোট। উপজেলা নির্বাচনে যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে দলের সভামণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, কোথাও কোথাও মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বিভাগ ও জেলা পর্যায়ের নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যথাযথ তদারকি করছেন বলেও জানান তিনি। এ সময় বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সময় থেকে ২০০৬ সাল পর্যন্ত তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। গণতন্ত্রের প্রতি তাদের কোনো আগ্রহ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন,
তারা হত্যা, কূ ও ষড়যন্ত্র রাজনীতিতে পারদর্শী। আগামী 23 জুন 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ 3 দিন ব্যাপী জাঁকজমকপূর্ণভাবে হীরক জয়ন্তী উৎসব পালন করবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক। এই পার্টির ডিসিপ্লিন ভঙ্গ করবে, সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। 25 জন মিনিস্টার এই ক্যাবিনেট নিয়ে আমরা যে বলি যে এটা আমাদের অ্যাকশন থাকে কোনো না কোনো। সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্রকামী মানুষকে জেল জুলুমের মাধ্যমে দমন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কারারুদ্ধ যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। এ সময় রিজভী বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে উন্নয়নের নামে জনগণের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে ক্ষমতাসীনরা। জনসমর্থনহীন সরকার প্রতারণার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, মোকাবেলা করতে না পেরে বিএনপিকে দমনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হচ্ছে। ওবায়দুল কাদের, আপনার আওয়ামী লীগ ভাঙা কলসি, তাই আপনাদের আওয়াজ বেশি হচ্ছে। যা বলেছেন জনগণকে সব মিথ্যা, যা দেখিয়েছেন জনগণকে সব মিথ্যা। মেট্রো রেল দেখান, ফ্লাইওভার দেখান, পদ্মা সেতু দেখান, এইবার বাজেটে লক্ষ কোটি টাকার ঋণ চাচ্ছেন কেন? আর জনগণকে শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, পানির বিল। ডলার সংকট মোকাবেলা রপ্তানিমুখী শিল্পের পাশাপাশি স্থানীয় শিল্পের বিকাশে কর অব্যাহতি সুবিধা চেয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ভ্যাট ও কাস্টমসের নতুন নতুন নীতিমালার কারণে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পলিসি এক্সচেঞ্জের অগ্রাধিকার খাত নিয়ে 2024-25 সালের বাজেট আলোচনায় এসব কথা বলেন তারা। বাজেটের আকার বাড়াতে আয়ের উৎস প্রসারের দাবি জানিয়েছেন অনেকে। ট্রানজিশন করার জন্য কিন্তু 750 ফ্যাক্টরি কিন্তু টাকাটা নেই। দে হ্যাভ কন্ট্রিবিউটেড সিগনিফিকেন্টলি টু দ্য ফরেন এক্সচেঞ্জ। সো এদের জন্য একটা ফান্ড, উই ওয়ান্ট টু সি আ সফট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, সো এরা ট্রানজিশনটা করতে পারে। ইজ অফ ডুইং বিজনেসের যে এক্সপেন্ডিচার্স আমরা ইনকার করি, সেটা আসলে একটা হিউজ এক্সপেন্ডিচার্স। আমাদেরকে যদি সরকার ইজ অফ ডুইং বিজনেস করে দেয়, আমার যদি অ্যাডিশনাল এক্সপেন্ডিচার্স করা না লাগে, তাহলে আমার ট্যাক্স দিতে কোনো সমস্যা নেই। নগদ ইসলামীকে লেনদেন করে পবিত্র মক্কা মদিনা সফরে যাচ্ছেন নারায়ণগঞ্জের কাঠমিস্ত্রি মোহাম্মদ মুন্না। রমজান মাসে ব্যাংক থেকে নগদ ইসলামিক ওয়ালেটে অ্যাড মানি করে এই উপহার জিতে নিয়েছেন তিনি। সম্প্রতি মুন্নার হাতে উপহারের কাগজপত্র তুলে দেন ইসলামী ব্যক্তিত্ব মোহাম্মদ বদরুজ্জামান। যাত্রা শুরুর পর থেকেই নগদ ইসলামিক নানা রকম আকর্ষণীয় ক্যাম্পেইন এনেছে ইসলাম প্রিয় মানুষের জন্য। তারই ধারাবাহিকতায় এবার পবিত্র রমজান মাসে মক্কা মদিনা সফরের এই ক্যাম্পেইন আনা হয়। নগদ ইসলামিক অ্যাপ বা *167# ডায়াল করে যে কোনো পরিমাণ টাকা লেনদেন করলে নির্বাচিত হওয়া যাচ্ছিল মক্কা ও মদিনা সফরের জন্য। বিভিন্ন জায়গায় নগদ সবসময় সেবার ব্যবসার চেয়ে সেবাটাকে প্রাধান্য দিয়ে আসছে, যে কারণে আমি নগদের সাথে কাজ করে যাচ্ছি এবং আশা করি আগামী দিনে নগদের এই সেবার মাত্রা অনেক বেশি বাড়বে এবং আমাদের দেশটাও অনেক বেশি এগিয়ে যাবে। দেশের বাজারে এলো নতুন স্মার্টফোন ভিভো V30 লাইট। জমকালো অনুষ্ঠানে ফোনটি উন্মোচন করেন জনপ্রিয় তারকা ও ভিভোর শুভেচ্ছা দূত তাহসান রহমান খান। নতুন ভিভো V30 লাইট সূর্যের আলোতে রং বদলাবে, সাথে থাকবে 80 ওয়াট ফ্ল্যাশ চার্জ সহ 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা দেবে 4 বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি। স্লিম বডির সাথে এতে থাকছে মেটালিক হাই গ্লস ফ্রেম, 120 হার্জ রিফ্রেশ রেটের 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, রয়েছে 8 জিবি র্যাম, যা বাড়ানো যাবে আরও 8 জিবি পর্যন্ত। সাথে আরও থাকছে 256 জিবি স্টোরেজ। ব্রিজ গ্রিন আর ক্রিস্টাল ব্ল্যাক কালারের স্মার্টফোনটির প্রি বুকিং চলছে। দাম 32,999 টাকা। পার্টেক্স খেলার খবর।
সিরিজ নিশ্চিতের ম্যাচে আজ তৃতীয় টি-20তে চট্টগ্রামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। টপ অর্ডারে রানে ফেরাটাই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। সহকারী কোচ নিক পোথাসের বিশ্বাস, বিশ্বকাপের আগে ক্রিকেটাররা ফর্মে ফিরবেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা 3টায় মাঠে নামবে দুদল। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের প্রস্তুতি নিতে যে সিরিজের আয়োজন তা কি সঠিকভাবে হচ্ছে এ নিয়ে প্রশ্ন তোলাই যায়। ছোট দলের বিপক্ষে হারার ভয়ে যেন বেশি চিন্তিত টিম টাইগার। তার উপর টপ অর্ডারের ব্যর্থতাও ভাবাচ্ছে স্বাগতিকদের। তবে কোচের আশা বিশ্বকাপের আগে একটি ইনিংসই পাল্টে দেবে তাদের। আমার মনে হয় লিটন দাস অনেক কিছুই দিচ্ছে। সে বিশ্বমানের একজন ক্রিকেটার। অবিশ্বাস্য বিশ্বকাপ থেকে সে মাত্র এক ইনিংস দূরে আছে। অনেক রান করবে বলেই বিশ্বাস করে। এদিকে সিরিজ জয়ের লক্ষ্যে কিনা আগে ব্যাটিং করার সুযোগ নিচ্ছে না টিম টাইগার। ফলে ব্যাটসম্যানরা নিজেদের পরখের সুযোগও পাচ্ছেন না। কোচিং প্যানেলও পরীক্ষা নিরীক্ষা করতে অনাগ্রহী। উইকেট ভালো, তবে প্রথম 10 ওভার দুই দলই সংগ্রাম করছে। এই ওভারগুলোই চ্যালেঞ্জিং, মোটেও সহজ নয়। আমাদের মনে হয় তাদের বিপক্ষে আমাদের ছেলেরা ভালোই করছে। তৃতীয় ম্যাচে নামার আগে দলের ঐচ্ছিক অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সৌম্য, আফিফ, সাকিব, ইমনরা। মঙ্গলবার দুপুর 3টায় সিরিজের তৃতীয় টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ জিম্বাবুয়ে। চট্টগ্রামের উইকেট আর কন্ডিশনের দোহাই দিয়ে বারবার ব্যাটিং ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করা হলেও যুক্তরাষ্ট্র কিংবা উইন্ডিজের উইকেটের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। তার সাথে দলের টপ অর্ডারদের ফর্মহীনতা বেশ ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তাই আসন্ন বিশ্বকাপের আগে দলে থাকা সৌম্য, ইমনদের পর্যাপ্ত সুযোগ দিয়ে সঠিক কম্বিনেশন ঠিক করতে চায় টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। সিলেটে বৃষ্টি বিঘ্নিত চতুর্থ টি-20তে ভারতের কাছে 56 রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সফরকারীরা। দলে 36 রানে বিদায় নেয় আরও এক ব্যাটার। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে 6 ওভার কমিয়ে ম্যাচ 14 ওভার নির্ধারণ করা হয়। অধিনায়ক হারমানপ্রীতের 39 আর রিচা ঘোষের 24 রানে 6 উইকেট 122 রান তোলে ভারত। জবাবে আগের ম্যাচগুলোর মতোই টি-20 মেজাজে ব্যাট করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 7 উইকেটে মাত্র 68 রান তোলে জ্যোতির দল। 21 রান করেন দিলারা আক্তার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর। অর্থ আর জ্বালানি তেলের সংকটে গ্রামাঞ্চলে লোডশেডিং করতে হচ্ছে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আপাতত বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই, সংসদকে জানালো জনপ্রশাসন মন্ত্রী। সম্পদ বৃদ্ধিতে এমপিদের চেয়ে এগিয়ে উপজেলা চেয়ারম্যানরা। টিআইবির তথ্য, সংসদ সদস্য এবং মন্ত্রীদের 13 জন এখনো প্রার্থী। শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। দলের নির্দেশে অমান্যকারীদের শাস্তি পেতে হবে, আবারও বললেন ওবায়দুল কাদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।